ওকে, দেখো, আমরা আজকে উইলিয়াম ব্লেকের আর দুইটা কবিতা আমাদের বাকি আছে এবং এই দুইটা কবিতা আমরা আজকে পড়ব। আর আজকে ক্লাসটা একটু ছোট হবে, কি জন্য অনলি দুইটা কবিতা রয়েছে, আর দুইটা কবিতাও ছোট ছোট সহজ। ওকে, আমরা দেখো যে এর আগে সংস অফ ইনোসেন্সের আন্ডারে আমরা একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে হোলি থার্সডে নামে। সে ওই হোলি থার্সডেতে আমরা দেখেছিলাম যে কিছু বাচ্চা কাচ্চা চার্চে এসেছে, তারা চার্চে তাদের যে হচ্ছে অবস্থা, সিচুয়েশন, ওই সিচুয়েশনটা যেমন ছিল সেইটার বর্ণনা দেওয়া হয়েছে সেখানে। এবং সেখানে বলা হচ্ছিল যে তাদেরকে টেমস নদীর মতো তারা একেবারে সিরিয়ালি তারা চার্চের যে ওপরতলা বা মানে একেবারে চূড়া যেটা চার্চের, সেখানে তারা যাওয়ার চেষ্টা করছে। এবং তাদের ড্রেসগুলো নীল, ব্লু, গ্রিন এরকম তারা ড্রেস পরে আছে। এরপরে তাদেরকে অনেক ক্লিন ফ্রেশ এরকম দেখাচ্ছিল। এরকম অনেক বিষয় ছিল সেখানে, বা ওখানে বাজে কোনো কিছু ছিল না। আজকে আমরা এই হোলি থার্সডেতে আমরা যে কবিতাটা পড়ছি এইটাতে আমরা বেশ কিছু বাজে জিনিসের সাইন পাবো। বাজে জিনিসের সাইন বলতে বোঝাচ্ছি যে বাজে কিছু অবস্থা আর কি। এই হোলি থার্সডেতে বাচ্চাদের বাজে অবস্থা। ওই কবিতায় যেমন বাচ্চাদের ভালো অবস্থার কথা বলছে, এখানে বাচ্চাদের বাজে অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এবার দেখো, এখানে প্রথমেই একটা কোশ্চেন করছে। কোশ্চেনটা হলে এখানে পুরোটাই কোশ্চেন। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস সেটা জানো কি না, সেটা হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন কাকে বলে। এটা জানো কি আর না জানো, আমি এটা বলে দিই। সেটা হচ্ছে, এটা তোমরা পরবর্তীতেও বিভিন্ন চাকরি পরীক্ষা টরীক্ষাতে গেলেও, নৈর্ব্যক্তিক বা অন্যান্য যে কোনো জায়গাতেই এই জিনিসটা আসবে যে স্যার আমি বলতে পারবো। আচ্ছা বলো তো কি। স্যার হচ্ছে কোয়েশ্চেনটা নিজে নিজে করে এরপর অ্যান্সার জন্য ওয়েট না করে আবার নিজে অ্যান্সার দেয়। এক্স্যাক্টলি এটাই। এটা তোমরা যদি খেয়াল করো, ওই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট 18-এ আছে। তারপরে আরো, প্রথম লাইন। হ্যাঁ, আরো অনেক কবিতাতেই আছে এরকম। সো এইখানেও আমরা এই আহ, ধরনের কিছু কোশ্চেন পাবো। আমি এটা চিনতে পারছি না, এটা যে কে, কি লেখা, যাই হোক। আচ্ছা দেখো, এইখানে কোশ্চেনটাতে যেটা বলছে যে ইজ দিস আ হলি থিং টু সি, বলছে এটা কি খুব ভালো কিছু হলো, এটা মানে আমি যে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেই দেখাটা কি ভালো কোনো জিনিস দেখা হলো? কি দেখতে পাচ্ছে? ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, বলছে একটা ধনী এবং খুবই ফ্রুটফুল, মানে যা কিছুই হয় না কেন সেখানে অনেক রিচ হয়, এরকম একটা ফ্রুটফুল ল্যান্ডে। ফ্রুটফুলের ভালো বাংলা হচ্ছে ফলপ্রসূ। তো এখানে যেটা বলছে যে একটা ধনী এবং রিচ এরকম একটা ল্যান্ডে, এখানে ল্যান্ড বলতে দেশ, তো এরকম একটা দেশে বেবিজ রিডিউস টু মাইজারি, বেবিদের অর্থাৎ বাচ্চা কাচ্চাদের অবস্থাটা খুব খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা চলে যাচ্ছে বা গিয়েছে। ফিড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, এবং তাদেরকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা এবং ইউজারাস হ্যান্ড। ইউজারাস বলতে যারা ইউজারি গ্রহণ করে। তোমরা ইন্টারেস্ট মানে সুদ, তোমরা জানো। আচ্ছা, ইউজারি মানে হচ্ছে সুদ। আর ইউজারির যেই অ্যাজেক্টিভ সেটা হচ্ছে ইউজারাস। সো এখানে ইউজারি হচ্ছে সুদ, আমি যেটা বললাম ইন্টারেস্ট, বা যারা যাদের হয়তো এই ওয়ার্ডটা যদি না জানা থাকে তাহলে তারা জেনে রাখো। ইউজারি হচ্ছে নাউন এবং তারপরে ইউজারাস। তো বলছে এখানে যে সুদখোর যারা রয়েছে, কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, মহাজন এবং মানে যারা মহাজনী করে, সুদখোর যারা, বলছে তাদের মাধ্যমে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়। তো এইটা করে বাচ্চাদের যে অবস্থা খারাপ করে ফেলা হয়েছে এই রকমের একটা ধনী দেশে, এইটা দেখা কি কোনো ভালো জিনিস হলো, প্রশ্ন করছে। এখন এই যে ফ্রুটফুল ল্যান্ড কাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে অবশ্যই ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে যে ইংল্যান্ডে এই বাচ্চাদের যে এরকম খারাপ অবস্থা, এটা কি কোনো ভালো জিনিস হলো? ইজ দ্যাট ট্রেমলিং ক্রাই এ সং, বলছে ওই যে বাচ্চারা যে কান্নাকাটি করে দুঃখে কষ্টে, এটা কি কোনো গান হলো তাহলে?
ক্যান ইট বি এ সং অফ জয়, এটা কি কোনো দুঃখের গান, এটা কি কোনো সুখের গান হতে পারে? বলছে এটা কি কোনো সুখের গান হতে পারে? স্যার And স্ক্রিনটা একটু জুম করলে ভালো হইতো। আচ্ছা, আমি ভুলে গেছিলাম, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বলবা এরকম। আচ্ছা, বলছে ইজ দ্যাট ট্রেমব্লিং ক্রাই এ সং, ক্যান ইট বি এ সং অফ জয়? বলছে ওই যে বাচ্চারা যে দুঃখে কষ্টে কান্নাকাটিটা করে, এটা কি কোনো গান, এটা কি কোনো গান? তারপর বলছে এটা কি কোনো সুখের গান হতে পারে? অ্যান্ড সো মেনি চিলড্রেন পোর, এবং প্রত্যেক মানে অনেক বেশি সংখ্যক বাচ্চাদের অবস্থা যে খুব খারাপ, মানে খুব খারাপ বা দরিদ্র তারা। তো এটা কি হতে মানে এটা কি কোনো হোলি থিং হলো, এটা কি কোনো ভালো জিনিস হলো? ইজ, আচ্ছা, ইটস এ ল্যান্ড অফ প্রভার্টি। এবার আরেকটা জিনিস, এবার এবার আশ্চর্য মানে হচ্ছে যে সেটা হলো যে এটা কি কোনো দরিদ্র দেশ? মানে ইংল্যান্ড তো কখনোই দরিদ্র দেশ না। তো বলছে যে এটা কি কোনো দরিদ্র দেশ? এটা তো দরিদ্র দেশ না। তাহলে দরিদ্র দেশে এই অবস্থা কেন? এরকম কোশ্চেনগুলো করছে আর কি। এরপরে বলছে যে অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন। কাদের সান? এই দিয়ার বলতে বাচ্চাদের, দরিদ্র যারা যেসব বাচ্চা কাচ্চা তাদের কথা বলা হচ্ছে যে তাদের যে সূর্যটা এটা কখনোই শাইন দেয় না, তো কখনোই কিরণ দেয় না। অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্লিক অ্যান্ড বেয়ার, এবং তাদের যে ফিল্ড, এই ফিল্ডগুলো বলতে তাদের যে আবাসস্থল বা তারা যেখানে ঘুরে বেড়ায়, সেখানে তারা মানে বড় হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে যে তাদের বড় হওয়ার জায়গা বা আবাসস্থল, তাদের পরিবেশ কখনোই মানে এগুলো সবসময়ের জন্য ব্লিক অ্যান্ড বেয়ার। ব্লিক বলতে তোমার মানে নির্জন, অন্তঃসারশূন্য এরকম একটা অবস্থা। তো ব্লিক অ্যান্ড বেয়ার দিয়ে বলতে বোঝাচ্ছে যে সেটা একটা ব্যারেন ল্যান্ড আর কি। তো বলছে যে তাদের যে মানে বেড়ে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটা খুবই বাজে একটা অবস্থা, ব্লিক অ্যান্ড বেয়ার। অ্যান্ড দেয়ার ওয়েস আর ফিল্ড উইথ থ্রন্স, এবং তাদের যে চলাফেরার রাস্তা, তাদের যে বড় হওয়ার রাস্তা, এই রাস্তাটাতে যেন কাঁটা বিছিয়ে দেয়া আছে। দেয়ার ওয়েস আর ফিল্ড উইথ থ্রন্স, তাদের যে রাস্তাগুলি, সেটা হাঁটা চলার রাস্তাতে তা কিন্তু না সবসময়ের জন্য। হাঁটা চলার রাস্তা প্লাস লাইফের যে গতি, যেই লাইফ মানে যেই রাস্তায় লাইফটা চলমান তাদের, সেই রাস্তার ভেতরে বলা হচ্ছে যে কাটা বিছিয়ে দেয়া। ইট ইজ ইটার্নাল উইন্টার দেয়ার, এবং এইটা হচ্ছে মানে সেইখানে, অর্থাৎ তাদের যে হচ্ছে জায়গা, তাদের যে ফিল্ড, তাদের যে আবাসস্থল, সেই জায়গাটাতে সব সময়ের জন্যই উইন্টার। তার মানে কি, এখানে উইন্টার হচ্ছে খারাপ দিক। উইন্টার ওই যে নাইট খারাপ দিক, তারপরে মর্নিং ডিউ, সরি ইভিনিং ডিউ, তারপরে উইন্টার, এগুলো সবই হচ্ছে আহ, মানে খারাপ দিক আর কি। তো এখানে আবার যেটা বলি সেটা হচ্ছে যে এখানে এগুলো প্রশ্ন করার পরে এখানে এসে বলছে যে তাদের দেশে বা তারা যেখানে বড় হচ্ছে সেখানে কখনো সূর্য কিরণ দেয় না। তারপরে তাদের যে জায়গাটা, বেড়ে ওঠার জায়গাটা, সেটা খুবই নিরানন্দ নির্জন একটা জায়গা, ব্যারেন ল্যান্ড। এবং তারা যেই ওয়েতে বড় হচ্ছে, এই ওয়েতে মূলত কাঁটা বিছিয়ে দেওয়া আছে, এবং সেখানে চিরন্তন একটা উইন্টার চলছে, চিরকালীন। এই উইন্টার যেন শেষ হবার নয়। আচ্ছা, এটা গেল। এরপরে আরো 4টা লাইন আছে, এই যে এখানে। ফর হোয়ার এভার দ্য সান ডাজ শাইন অ্যান্ড হোয়ার এভার দ্য রেইন ডাজ ফল। বলছে যে যেখানে সূর্য কিরণ দেয় এবং যেখানে বৃষ্টি পতিত হয় বা বৃষ্টি পড়ে, বেবি ক্যান নেভার হাঙ্গার দেয়ার, সেখানে কখনোই বাচ্চারা বা চিলড্রেনরা ক্ষুধার্ত থাকতে পারে না। নর পোভার্টি দ্য মাইন্ড অ্যাপাল, অথবা পোভার্টি যেটা যে দারিদ্রতা যেটা, সেটা কখনোই তাদের মনকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। এই অ্যাপল মানে হচ্ছে তোমার ভীত করা, সন্ত্রস্ত করা। ওকে, এবার দেখো, আবার ব্যাক করি আমি। রেটোরিক্যাল কোশ্চেন হচ্ছে যেটা ওই যে একটু আগে একজন বললো, আমি নামটা মনে রাখতে পারিনি, সরি। সেটা হচ্ছে যে কবিরা বা রাইটাররা নিজেরা কোশ্চেন করে এবং সেই কোশ্চেনগুলোর
অ্যান্সারের জন্য অপেক্ষা করে না, না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেরাই হয় ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে, নয়তোবা মানে তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তো এইখানে আমরা এরকমই দেখতে পাচ্ছি যে এখানেও কবি অনেকগুলি কোশ্চেন করছেন। তিনি বলছেন যে আচ্ছা, এই জিনিসটা কি দেখা ভালো যে একটা বড় রিচ এবং ফ্রুটফুল ল্যান্ডে বেবিরা খুব কষ্টের ভেতরে আছে, বাচ্চারা খুব কষ্টের ভেতরে আছে, এবং তাদেরকে সুদখোরদের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। তারা যে কান্নাকাটি যেটা করে, এটা কি কোনো গান, বা এটা কি কোনো সুখের কোনো গান হতে পারে? বলছে যে ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চার অবস্থা এখানে খুবই খারাপ, তারা খুবই দরিদ্র। তো এখানে ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা দরিদ্র, কিন্তু এই যে যেই দেশে বাচ্চা কাচ্চারা দরিদ্র সেই দেশটা কি গরিব? এবার এইগুলোর অ্যান্সারটাই, সবগুলোর অ্যান্সারই হচ্ছে কি হয় যে না। আচ্ছা, এরপরে সে আরো আরো এবার সে তার বিভিন্ন জানাচ্ছে, তার সে সিদ্ধান্ত বা এগুলো জানাচ্ছে, তার মতামত জানাচ্ছে। সেটা হচ্ছে দিয়ার সান ডাজ নেভার শাইন। বলছে তাদের সূর্য, এই বাচ্চা কাচ্চাদের যে সূর্যটা, সেটা কখনোই কিরণ দেয় না বা আলো দেয় না বা রোদ দেয় না। তাদের যে ফিল্ড, তাদের যে বেড়ে ওঠার জায়গা, সেটা খুবই নিরানন্দ একটা বাজে ব্যারেন ল্যান্ড, এবং তাদের যে জীবনে চলার পথ, সেই চলার পথে যেন কাঁটা বিছিয়ে দেওয়া আছে, এবং তাদের যে ল্যান্ড, তাদের যে আবাসস্থল, সেখানে যেন সবসময়ের জন্যই উইন্টার চলছে। এরপরে বলছে যে যেখানে সূর্য কিরণ দেয়, যেখানে বৃষ্টি হয় নিয়মিত, সেখানে তো বাচ্চা কাচ্চারা না খেয়ে থাকতে পারে না। এমনকি তাদের মানে দরিদ্রতা তাদের মনকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। তো এগুলো যেহেতু করতে পারে না, তাহলে বাচ্চাদের এই অবস্থা কেন? মানে ইংল্যান্ড তো দরিদ্র দেশ না, ইংল্যান্ডের মানুষের অবস্থা তো খুব একটা খারাপ না, তাহলে এরকম কেন অবস্থা? তো এই কোশ্চেনগুলোই আর কি এখানে করে যাচ্ছে। তাহলে হোলি থার্সডে আগেরটাতে আমরা কি দেখলাম, যে বাচ্চাদের খুব সুখের একটা মুহূর্তকে ওখানে বর্ণনা করা হচ্ছে। আর হোলি থার্সডে এইখানে এক্সপিরিয়েন্সে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাচ্চাদের খুব বাজে একটা অবস্থা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবার যতটুকু আমরা পড়লাম, এইটুকুতে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার প্রথম স্ট্যান্ড যা যা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, প্রথম স্ট্যান্জাটা এখানে স্টোরির মতো করে মনে রাখবা, স্টোরির মতো করে মনে রাখবা। সেটা হচ্ছে একজন এসে ধরো কোশ্চেন করছে। এখানে ধরো স্পিকার হচ্ছে তুমি, আমি আর তুমি। তো আমি এখানে স্পিকার, আমি এসে তোমার কাছেই ধরো কোশ্চেনগুলো করছি। এখানে তুমি বলতে দেশ, তুমি বলতে জাতি। হুম। তো আমি এখানে ধরো তোমার কাছে কোশ্চেন করছি, আচ্ছা, আহ, এই যে এটা কি দেখা খুব ভালো, এটা কি কোনো পবিত্র জিনিস হলো? এই যে আমি যে দেখতেছি, কি দেখতেছি আমি, যে এরকম একটা ধনী দেশ, আমাদের দেশটা এত সুন্দর একটা ধনী দেশ, এত ফ্রুটফুল একটা ল্যান্ড, যেখানে মানে ধন সম্পদে পরিপূর্ণ, এরকম একটা দেশে বাচ্চারা খুবই মাইজারির ভেতরে রয়েছে, বাচ্চাদের অবস্থা খুব খারাপ করে ফেলা হয়েছে। এই যে বেবিজ রিডিউসড, বেবিদেরকে কমিয়ে ফেলা হয়েছে। এখানে রিডিউস বলতে কমানো বা দুর্দশাগ্রস্ত করা। তো বেবিদেরকে করা হয়েছে কি, আহ, মানে তাদের অবস্থা খারাপ করে মাইজারিতে মানে কি বলে ঠেলে ফেলা হয়েছে, কষ্টের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। এবং তাদেরকে খাওয়ানো হচ্ছে কাদেরকে দিয়ে? সুদখোর মহাজন ব্যবসায়ীদের দ্বারা তাদেরকে খাওয়ানো হচ্ছে। অর্থাৎ বেবিদের খাবারের যে সংস্থান যেটা হচ্ছে, সেটা একদম সুদখোর, তো সে অবশ্যই পর্যাপ্ত খাবার তোমাকে দিবে না, সে তার সবসময় লাভের চিন্তা করবে। ঠিক এখানেও ব্যাপারটা ওইরকমই। তো সে এসে ধরো এই কোশ্চেনটা করছে, আমি ধরো তোমাকে গিয়ে কোশ্চেন করছি, আচ্ছা অমুক, আহ, এটা কি কোনো ভালো জিনিস হলো যে আমাদের মতো এরকম একটা ধনী দেশে এসে বাচ্চাদের এরকম খারাপ অবস্থা করে ফেলা হয়েছে, বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছে সুদখোরদের মাধ্যমে, আবার বাচ্চারা যে কান্নাকাটি করছে যে কাপা কাপা গলায়, এটা কি কোনো সুখের গান হলো? অথবা এই যে বাচ্চাদেরকে যে দরিদ্র রাখা হয়েছে, আচ্ছা আমাদের এই মানে দেশটা কি দরিদ্র দেশ যে বাচ্চাদের এরকম খারাপ রাখা হয়েছে? আজ বাচ্চাদের যে জায়গায় তারা থাকে সেখানে সূর্য আলো দেয় না, সেখানকার ফসল মানে যে ফিল্ড যেগুলো রয়েছে বা তাদের আবাসস্থল, সেটা অনেক নিরানন্দ কোনো রকমের বাজে একটা অবস্থা। তাদের চলার পথে কাটা বিছায় বিছায় দেওয়া, তাদের ওখানে তো মনে হচ্ছে যে সব সময়ের জন্য শীতকালই চলছে। তোমরা জানো যে ইংল্যান্ডে সামারটা সব সময়ের জন্য আকর্ষণীয়, তো শীতকালটা ওদের কষ্টের। তো এখানে বলছে যে ওদের ওখানে যেন সবসময় শীতকালই চলছে। এবার বলছে যে যেখানে সূর্য আলো দেয়, যেখানে বৃষ্টি পতিত হয়, সেখানে শিশুরা কেন না খেয়ে থাকবে, বা শিশুরা দারিদ্র্যের ভয়ে কেন ভীত সন্তুষ্ট হবে? এটা তো হওয়ার কথা না। মানে ব্যাপারটা এই এই পুরো কবিতাটা আমি এখানে যেভাবে বললাম, এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে।
ধরো দুইজন কেউ এসে, তোমার এক বান্ধবী এসে তোমাকে প্রশ্ন করছে, ঠিক এরকমই, এরকম করে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো, এখানেও বেশ কিছু সিম্বল রয়েছে। স্যার একটা কথা বলবো। বলো। স্যার আপনি যখন কোনো কবিতা শুরু করেন, যদি সেই কবিতার সম্পর্কে আগে 5 মিনিট বাংলা আলোচনা করেন, আমাদের আরো বুঝতে অনেক সুবিধা হচ্ছে। কিভাবে বাংলায় আলোচনা? স্যার মানে ওটা সারাংশ বা কাব্যিক মূল্যায়ন যেগুলো আছে সেগুলো যদি স্যার, বা যেগুলো বলে আর কি, ওগুলো যদি বাংলা আলোচনা কবিতাটার উপরে আসলে কি বলা হয়েছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, না, ওটা আচ্ছা যদি শোনো, কিছুটা বাংলায় শোনো, ধর্ম তার। এইটা প্রসেস না। এটা মানে কবিতা পড়ার প্রসেস ওইটা না। কারণ বাংলায় আগে তো এই যে আমি পড়ছি লাইন বাই লাইন, এরপরে তো এই যে একে বলি আমি জি। পুরোটা বাংলায় বলে দিলাম। তো এটা আগে বলবো কিভাবে? হ্যাঁ, যদি আমার এই কবিতা আগে পড়া থাকে তাহলে আমি এটা বলতে পারবো। হ্যাঁ, কবিতা আমার পড়াও আছে আগে, কিন্তু যেটা হয় যে আগে বললে আগে তো বললামই তো, এই যে আগে বলার পরে বলার এখানে পার্থক্যটা কি? আগে লাইন বাই লাইন বলে দিলাম, এরপরে আমি পুরোটা সামারি একবারে বাংলায় বলে দিলাম। স্যার আপনার প্রসেসটা ঠিক না আছে স্যার স্যার। আসলে না, এইখানে এইখানে ঠিক এইভাবেই আছে স্যার, এইভাবেই সবাই যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। না, এটাই সিস্টেম। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলায় চিন্তা করা যাবে না, মানে ইংলিশে চিন্তা করতে হবে। চিন্তা করা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ইংরেজিতেই চিন্তা করব, এরকমটা করলে তোমার লার্নিং প্রসেসটা ভালো হবে। তোমাদের থার্ড ইয়ারে আছে হচ্ছে লিঙ্গুইস্টিক, ফোর্থ ইয়ারে আছে ইএলটি নামে একটা সাবজেক্ট আছে, যেখানে টিচাররা কিভাবে ছাত্রদেরকে শেখাবে সেইটার হচ্ছে সেখানে দেয়া আছে যে কিভাবে এটা শেখাবে। তো সেইখানে কিন্তু এই প্রসেসগুলো সব বলা আছে যে একজন স্টুডেন্টকে কিভাবে শেখাতে হবে, কিভাবে পড়াইতে হবে। তো সেখানে এইভাবে বলা আছে যে স্টুডেন্টদেরকে সবসময় বলতে হবে, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে আর কি, ইএলটির মানে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রসেসটা। তো এটার প্রসেসটা এরকম যে স্টুডেন্টদেরকে সবসময় বোঝাতে হবে তারা তারা যেন যেই ল্যাঙ্গুয়েজ তারা শিখতে যাচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে যেন তারা চিন্তা করতে থাকে। তো এখানে আমরা যখন ইংরেজি সাহিত্যে পড়ছি, আমাদের কিন্তু টার্গেট এই কবিতা পড়া না, এই কবিতা থেকে মজা নেওয়া, তারপরে আমাদের হচ্ছে নোভেল, তারপরে আরও যে ড্রামা রয়েছে এগুলো থেকে মজা নেওয়া, এটা কিন্তু টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে ওই ভাষাটা শেখা। তুমি যখন থেকে ইংলিশে ভর্তি হয়েছো, তুমি যখন ফোর্থ ইয়ার মাস্টার্স কমপ্লিট করে যাবে, তোমার হয়তো সার্টিফিকেটটা দেখবে, কিন্তু দেখবে যে একই চাকরিতে তুমি হয়তো ফার্স্ট ক্লাস, তোমাদের ক্লাস না, তোমাদের গ্রেডিং, তুমি হয়তো এ গ্রেড বা এ প্লাস নিয়ে যাচ্ছ, আরেকজন দেখো তোমার সেম পোস্টেই হয়তো যে সি বা বি নিয়েও যায় ঢুকে পড়েছে। এখানে মূল্যায়নটা হবে কোথায় জানো? সার্টিফিকেটে না, এখানে মূল্যায়ন হবে যে তুমি কতটা ভাষাটাকে ক্যাপচার করতে পেরেছো, অর্থাৎ স্পোকেন ইংলিশ, তোমার রাইটিং এগুলো কেমন, তোমার লিসনিং পাওয়ার কেমন, এগুলোর উপরে। সো তোমরা যখন পড়ছো, অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, তবে তোমাদের কিন্তু ইনওয়ার্ডলি তোমাদের আরেকটা লক্ষ্য রাখতে হবে যে আমার ভাষাটাকে ক্যাপচার করতে হবে। এই যে যখন এই কবিতাগুলো পড়ো, এই কবিতাগুলিতে ওয়ার্ড মিনিংগুলোর একটা জানার চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই কবিতার যেই সামারিগুলো, এগুলো তোমাদেরকে মনে মনেই ইংলিশে চিন্তা করে রাখতে হবে। কারণ তোমার যখন ইয়ে আসবে নতুন, মানে যদি কোনো কবিতা এরকমটা আসে যে এই কবিতাটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখো, তো তখন বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের একটা অংশ হচ্ছে সামারি। আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কীভাবে লিখতে হয় এটাও আমি তোমাদের গ্রুপে দু একদিনের মধ্যে পোস্ট করব। সো এটা লিখতে গেলে তোমার অবশ্যই ইংলিশটা জানা থাকতে হবে। হ্যাঁ, তোমার এটা মনে হতে পারে যে বাংলা থাকলে তো আমি ইংলিশটা অটোমেটিক আসবে, কিন্তু আসলে যেটা হয় যে বাংলা থাকলে বাংলাটা ট্রান্সলেট করে করে আনতে হয়, বাট ইংলিশটা কিন্তু ট্রান্সলেট করা লাগে না। ইংলিশেই যদি চিন্তা করো তাহলে দেখবা যে ইংলিশেই চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, আপনি স্যার পড়ান ভালোই পড়াতেছেন। না, সমস্যা নাই, আমি একটু বলে দেবো, আগে থেকে বাংলাটা একটু করে বলে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে, আমার জন্য আরো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তবে তোমাদের এই, আচ্ছা ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছো কিনা এটা? জি স্যার।
আচ্ছা, তাহলে আমি নেক্সট কবিতায় চলে যাই, আরেকটা আছে নেক্সটে। আচ্ছা, এখানে আঁচড়টা দিল কে? একজনকে রিমুভ করলাম, সেই মনে হয় আঁচড়টা দিল, তাই না? এখানে স্ক্রিনে ওইটা মনে হয় কোনো মানে কোনো ব্যক্তি ছিল না, ওটা কোনো বট বা এরকম কিছু একটা ছিল। কারণ নামটাও এখানে আমারই ভুল, ওই ওই নামে তো আমি তো কাউকে জয়েন করাইনি, তাহলে ওইটাকে আমি অ্যাকসেপ্ট করলাম কেন? এখানে আঁচড় দিয়ে স্যার গেল। ভূত টুত হলো কিনা কে জানে। হ্যাঁ, এটাও হতে পারে। না, অনেক সময় হয় যে বট, বিভিন্ন ধরনের বট আসে। হুম। তো ওইটা এখান থেকে, কারণ আমি স্ক্রিন শেয়ার দিয়েছি স্ক্রিনে। তোমরা কি এখানে এরকম করতে পারবা কি? এরকম করা যাচ্ছে কি? জি স্যার, করা হ্যাঁ স্যার, যায়। করা যায়, তাই না? ও আচ্ছা। করা যায়। স্যার সাইডে একটা পেন আছে বাম দিকে। ও, এই যে এটা না? স্যার জি আচ্ছা। জি স্যার। স্যার, করা যায়। ও আচ্ছা আচ্ছা। আমি জুম খুব একটা বেশি ইউজ করিনি, যার জন্য আমি এটা জানি না। আমি ওই শুরু থেকেই তোমার ফেসবুক রুম ইউজ করছি, তো ফেসবুক রুমে যে এই সমস্যাটা হয়, তো এটা আমি আমি হয়তো আগে জানতাম যে বেশি হয়তো ক্লাস করে না, কিন্তু এখন দেখি যে আসলে অ্যাটেন্ড করা যায় না, সমস্যা হয়। তো এটা তো প্রবলেম। আমি এটা নিয়ে ফেসবুকে অবশ্যই রিপোর্ট করেছি, ওদের এই যে বাগ ফিক্সিং এর রিপোর্ট করা যায় যে আপনাদের এই এই সমস্যা আছে। তো যাই হোক, জুমে হলে সমস্যা নেই। তো জুমের আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 40 মিনিট পরে নাকি কেটে যায়। তো গত দিনে তো আমরা অনেকক্ষণ করলাম, তাই না? কাটে নাই তো। 40 মিনিট হয়নি তো স্যার এখনো। তো কাটে নাই, না, প্রথম দিনও কাটে নাই। হ্যাঁ গতদিন তো 1 ঘন্টার মতো হতো। হ্যাঁ, গতদিন তো আমরা অনেক সময় ইয়ে করেছি, কই কাটে নাই। আমাদের আমি কপাল ভালো। 2-2.5 ঘন্টা ক্লাস করেছি স্যার, কাটে না। ওরা বুঝতে পারছে যে আমরা। রাসেল রাসেল অনেকটা কাইতে হয়ে যায় স্যার, অন্য টিচার হাতে ক্লাস নেয় স্যার, ডিপার্টমেন্ট থেকে দেখি 40 মিনিট পর অফ হয়ে যায়, পরে আচ্ছা গুগল মিট দিয়ে ক্লাস করে টিচাররা। আচ্ছা, আমাদের যদি বেশি জ্বালায় আমরা গুগল মিট দিয়ে করবো, সমস্যা কি? প্রচুর অপশন আছে, গুগল মিট আছে, আরো থার্ড পার্টি আরো অনেক সফটওয়্যার আছে। যাই হোক, এবার আমরা চলে যাই হচ্ছে এর পরেরটা। কোনটা আমরা লন্ডন পড়েছি না? লন্ডন পড়েছি। এই যে চিমনি সুইপার। আচ্ছা দেখো, আগের যে চিমনি সুইপারে আমরা যেটা পড়েছি, এই সংস অফ ইনোসেন্সের, সেখানে আমরা দেখেছি যে চিমনি সুইপার এর রানিং আউট অফ টাইম। ও আচ্ছা, বলতে বলতে দেখছো, আর 10 মিনিট পরে এটা যে চলে যাবে সেটার কথা বলতেছে। আচ্ছা। জি স্যার, 40 মিনিট পর অফ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গত 2 দিন কিন্তু হয়নি। আচ্ছা, যদি অফ হয়ে যায় যদি, আমি আবার কেটে দিয়ে আমি আবার হচ্ছে লিংক শেয়ার দিব, তোমরা আবার জয়েন করবে। স্যার গতকালকে তাহলে আর কি গত ক্লাসে হলো না কেন তাহলে? ডিফারেন্ট, মাঝে মাঝে আমাদের যখন ইচ্ছে হয় তখন ড্রপ করে দেয়। না, ফ্রি ফ্রি চালাতে গেলে এরকমই হয়। ফ্রি চালাতে গেলে অনেক সময় ঝামেলা করে। তো এই আমরা গত 2 দিনে হয়তো আমাদেরকে ইয়ে দিয়েছে, মজা দিয়েছে আর কি, আমরা মজা পেয়ে গেলাম। এবার ওই ইয়েদের মতো চা খাওয়ার মতো, ব্রিটিশরা চা দিয়েছিল প্রথম দিকে নাকি চা ফ্রি খাওয়াতো, তো পরে দেখছে যে বাঙালিদের নেশা হয়ে গেছে, এবার সে চা আগের দাম যদি 1 টাকা হতো এবার 2 টাকা করে নেয়। এবার কিনে কিনে খেতে হবে। হ্যাঁ, এইটা ওই যে ইয়েতে, আমরা যখন মেসে থাকতাম, আমাদের এখানে এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা ওই ওদের ওদের রিপ্রেজেন্টেটিভ আসতো মেসে। তো এসে ইভেন হোস্টেলেও আসতো আর কি। এসে ওরা কি করতো যে, বলেন তো 5 5 কত হয়? 10। এই নেন একটা সিগারেট। তারপরে বলে এই যে 10 আর 5 কত হয়? 20। এই নেন একটা সিগারেট। মানে এই জাতীয় সহজ সহজ কোশ্চেন ধরে, পারলে একটা করে সিগারেট দেয়। তো বিষয়টা এরকম যে, মানে ওখানে ওদের মোটোটা কি, মোটোটা হচ্ছে এরকম যে, যে সিগারেট খায় না তাকে যদি একটা সিগারেট খাওয়াইতে পারে, বলা যায় এরকম 10 জনের ভিতরে একজন তো রেগুলার হয়ে যেতে পারে। ওই রেগুলার হওয়া থেকেই আর কি, ওটাই ওদের লাভ। তো ব্যাপারটা এরকম যে, আমাদেরকে এরকম ওরা ফ্রি দিবে, ডিস্টার্ব করবে, এবং একটা সময় আমরা রাগে কিনে ফেলবো এই এই সফটওয়্যারটা। আচ্ছা দেখো, আমরা স্যার ফ্রিটা আজকে মানে বুঝলাম না। হুম
ফ্রিতে মানে বুঝলাম না, জুম ফ্রিতে কি করে হয়? হ্যাঁ, জুম হচ্ছে জুমের, আমি যে ভার্সনটা চালাচ্ছি এটাতে এটা ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি এবং ফ্রি হওয়ার কারণে এই যে 40 মিনিট পর পর কেটে যাবে। বাট আমি যদি এটা কিনে নিতাম এই সার্ভিসটা, এটার কিনতে গেলে তোমার লাগবে হচ্ছে $150, 150 বা $159 মনে হয়। তো $159 সমান ধরো কত, প্রায় 1200-1300 টাকা, 1300, সরি 13,000 টাকা। সো এইটা এটা ইয়ারলি অবশ্য, আমি আমি যেটা কথা বলছি এটা ইয়ারলি। তো এইটা দিয়ে একবার যদি কিনে নেই তখন আবার কোনো সমস্যা নেই, তখন আনলিমিটেড টাইম চালাতে পারবো। সো এখন এটা যেটা চলতেছে এটা ফ্রি। আচ্ছা, এবার দেখো এখানে চিমনি সুইপার আমরা সংস অফ ইনোসেন্সে যেটা দেখেছি যে ওখানে চিমনি সুইপাররা কষ্টে আছে, ঠিক আছে, বাট ওখানে সান্ত্বনা দেওয়ার ব্যাপার রয়েছে। ওইখানে হচ্ছে একটা সময় অ্যাঞ্জেল বা একদম সামওয়ান আসছে, তাদেরকে মুক্ত করছে, তাদেরকে কিন্তু নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছে এবং বলছে যে তোমরা তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে তোমাদের জন্য তোমাদের কোনো চিন্তা নেই। তোমার জেসাস ক্রাইস্ট সে নিজেই তোমাদের অভিভাবক হবে এবং তোমাদেরকে পুরস্কৃত করবে। ব্যাপারটা ওইখানে এরকম, এবং তারপরে বাচ্চা কাচ্চারা সবাই নিজ নিজ যে কাজ সে কাজে তারা ফিরে যাচ্ছে। বাট এইখানে আমরা এখানেও দেখতে পাবো হচ্ছে বাচ্চা কাচ্চাদের খারাপ অবস্থার কথা। এখানে একটা বাচ্চা সে বলছে যে আমাকে মানে রেখে আমার বাবা মা চার্চে গেছে প্রার্থনা করতে, মানে চার্চে বা আমরা যদি মসজিদ কল্পনা করি তাহলে মসজিদে মানুষ কি জন্য যায়, ঠিক চার্চে আর কি, এরকম যে চার্চে গেছে তারা প্রার্থনা করতে। তো বলছে যে তারা প্রার্থনা করতে গেছে, তারা গেছে হচ্ছে তাদের যে গড, প্রিস্ট বা কিং, তাদের প্রার্থনা করতে গিয়েছে এবং প্রার্থনা করতে যাওয়ার আগ মুহূর্তে আমাদেরকে এরকম কষ্টের মধ্যে ফেলে গেছে এবং সে কষ্টের মধ্যে ফেলে যাওয়াটাই মানে তাদের প্রার্থনার অংশ কিনা বা এটা কি করলো তারা, মানে ব্যাপারটা এরকম আর কি। তো এই এই যে আমি যতটুকু বাংলা বললাম এইগুলোই এখন এইখানে ইংলিশে আমরা পড়ার চেষ্টা করব। তবে একটা ছোট্ট বাচ্চা সে তার কোশ্চেনগুলো এবং তার বাবা মার ঘটনা কিন্তু এখানে বলছে। এ লিটল ব্ল্যাক থিং অ্যামাং দ্য স্নো, বলছে যে বরফের ভেতরে, আমরা এখানে স্নো বলতে আমরা বরফই ধরে নেই। তো বরফের ভেতরে বা হচ্ছে বরফের ভেতরে একটা ছোট্ট কালো কিছু একটা পড়ে আছে। পড়ে আছে বলতে একটা চিমনি সুইপার, আমি গতদিনে বলেছিলাম যে চিমনি সুইপার যেহেতু তারা চিমনি পরিষ্কার করে, সো তাদের গায়ে অনেক কালি ঝুল এগুলো মেখে থাকে, যার কারণে তাদের গায়ের রঙই কালো হয়ে থাকে। সো এখানে কেউ একজন বলছে যে একটা মানে তুষারের ভেতরে, বরফের ভেতরে একটা ছোট্ট কিছু একটা পড়ে আছে কালো, এবং সে কি করছে, ক্রাইং, উইপ 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 মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাদা আর কি। তো কাঁদছে সে ইন নোটস অফ ও, কষ্টের চিহ্ন নিয়ে, অর্থাৎ সে যে কান্নাকাটি করছে উইপ উইপ করছে এবং তার কান্নার ভেতরে একটা কষ্টের ছাপ রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, লিটল ব্ল্যাক থিং বলতে একটা ছোট বাচ্চা। তাহলে বরফের ভেতরে তুষার পড়ছে এরকম একটা অবস্থায় একটা ছোট বাচ্চা সে প্রচণ্ড কষ্ট নিয়ে উইপ উইপ করে কান্নাকাটি করছে। এবার একজন কোশ্চেন করছে তাকে, হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার, সে তোমার বাবা মা কোথায় বলো, একজন কোশ্চেন করছে। এবার বাচ্চাটা বলছে, দে আর বোথ গন আপ টু দ্য চার্চ টু প্রে, তারা দুইজনই গেছে চার্চে প্রার্থনা করতে। ধরো একটা বাচ্চা পড়ে আছে বরফের ভেতরে এবং সে কান্নাকাটি করছে। এবার তুমি ওদিক দিয়ে যাচ্ছ, যেতে গিয়ে তুমি দেখতে পেলে বাচ্চাটা কান্নাকাটি করছে। এবার তুমি প্রশ্ন করছো যে তুমি যেখানে কান্নাকাটি করছো তোমার বাবা মা কোথায়। এটা কিন্তু সচরাচর আমরা যে কাউকে দেখলেই কিন্তু এরকম কথা বলি, ছোট বাচ্চাকে ওই দেখি। তো এই প্রশ্নটা করছে সে আমাদের স্পিকার, এবং বাচ্চাটা এবার বলছে যে মানে এখানে দেখবা তোমরা একটা ডায়ালগ দেখতে পাচ্ছ। বাচ্চাটা বলছে তারা দুজনেই চার্চে প্রার্থনা করতে গেছে। এবার বাচ্চাটা আবার বলছে, বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হিথ, এই হিথ বলতে হচ্ছে মানে এখানে মাঠ বা ময়দান বা যেটা বলতে পারো যে ঘাস লতা পাতা আছে এরকম একটা ফিল্ড, মাঠ। তো বলছে কারণ আমি মানে তারা আমাকে যে রেখে গেছে এটার কারণ হচ্ছে আই ওয়াজ হ্যাপি আপন দ্য হিথ, আমি এই মাঠের ভেতরে আমি খুব
খুশি ছিলাম, সুখী ছিলাম, এই জন্য তারা গিয়েছে। অ্যান্ড স্মাইলড অ্যামাং দ্য উইন্টার স্নো, এবং আমি এই শীতের যে বরফ যে পড়েছে, তুষার যে পড়েছে, এর ভেতরে হেসেছিলাম বা খুশি ছিলাম। সেজন্য তারা কি করলো, দে ক্লথ মি ইন দ্য ক্লথ অফ ডেথ, তারা আমাকে মৃত্যুর পোশাক পরিয়ে গেল। অ্যান্ড টট মি দ্য সিং অফ সিন সরি টট মি টু সিং দ্য নোটস অফ ও, এবং তারা আমাকে শেখালো দুঃখের গান গাওয়া। তাহলে কি হলো এখানে, বাচ্চাটা আবার নিজেই বলছে যে আমার বাবা মা চার্চে গেছে কারণ তারা আমাকে দেখেছে যে আমি এই এই মাঠের ভেতরে এখানে খুব খুশি ছিলাম, এবং আমি তুষারের ভেতরে আমি হেসেছিলাম, এবং এই জন্য তারা আমাকে মৃত্যুর পোশাক পরিয়ে গেছে এবং তারা আমাকে দুঃখের গান গাওয়া শিখিয়েছে। মূলত এখানে একটা তিরস্কারের সুরে দেখো এই বাচ্চাটা কথা বলছে। বাচ্চারা বলছে যে এরকম একটা বন জঙ্গলের মতো একটা মাঠ, হিট বলতে যেখানে গাছপালাও রয়েছে আর কি, তো হচ্ছে এরকম একটা ঘাস বন জঙ্গলে ভরা একটা মাঠের ভিতরে তারা আমাকে রেখে গেছে কারণ আমি অনেক সুখী ছিলাম এখানে। এই যে তুষারের মধ্যে সবাই কষ্ট পায়, কিন্তু আমি এখানে কিন্তু অনেক মানে হাসি খুশি আছি, এই জন্য তারা আমাকে এখানে রেখে গেছে। এবং তারা যখন আমাকে এখানে রেখে গেছে, মূলত তারা আমাকে মৃত্যুর যে চাদর, মৃত্যুর যে কাপড়, সেটাই পোশাক পরিয়ে, সেই পোশাকটাই পরিয়ে গেছে, এবং তারা আমাকে শিখিয়েছে এই কষ্টের গান। বা আমি যেখানে কাঁদছি, এই কান্নাটাকে আর কি বলছে যে গান, তো এটাকে বলছে কষ্টের গান গাওয়া। তো বলছে এই কষ্টের গানটা তারাই আমাকে শিখিয়ে গেছে। এবং আরও তারা কি জন্য এখানে রেখে গেছে, বলছে অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং, এবং তারা রেখে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে কারণ আমি অনেক খুশি ছিলাম, সুখী ছিলাম, সুখী, আমি নাচানাচি করছি এবং গান গাচ্ছি। অ্যান্ড দে থিঙ্ক দে হ্যাভ ডান মি নো ইনজুরি, এবং তারা মনে করে যে তারা আমার প্রতি কোনো খারাপ কিছুই করেনি। অ্যান্ড আর গন টু প্রেইজ, এবং তারপরে তারা কি করলো, তারা চলে গেল টু প্রেইজ গড, গডের প্রশংসা করতে, অ্যান্ড হিজ প্রিস্ট, তার যাজকের প্রশংসা করতে, অ্যান্ড কিং, এবং হচ্ছে রাজার বা দেশের প্রধান যে শাসনকর্তা তার প্রশংসা করতে চলে গেল। হু মেক আপ এ হেভেন অফ আওয়ার মাইজারি, যারাই মূলত আমাদের এই দুঃখের হেভেন তৈরি করে দিয়ে গেছে। দেখো এখানে এখানে শেষ দুই লাইনে বলছে যে গড, প্রিস্ট এবং কিং, এরাই মূলত হচ্ছে আমাদের দুঃখের যে হেভেনটা। ওকে, 18 জন ছিল, 17 জন, একজন আসে নাই, যাক ঠিক আছে, আমরা শুরু করি আরেকবার। দেখো এখানে ধরো এখানে কেউ একজন রাস্তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার সময় সে দেখছে যে তুষারপাতের ভেতরে, বরফের ভেতরে কালো কিছু একটা পড়ে আছে, এবং সে হয়তো কাছে গেল। সে কাছে যাওয়ার পরে সে দেখছে যে ওই ওই যে কালো যে জিনিসটা, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা। তো সে বাচ্চাটা কাঁদছে, খুব খুব কষ্ট নিয়ে কাঁদছে, মনের ভেতরে খুব কষ্ট নিয়ে। এবং সে কাঁদতে কাঁদতে, সে যখন কাঁদছে তখন ওই ব্যক্তিটি সে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বাবা মা কোথায়, বলো, হচ্ছে বলো তোমার বাবা মা কোথায়। তখন এবার বাচ্চাটা অ্যান্সারগুলো দিচ্ছে, এবং বাচ্চাটা এই শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো বলছে। বাচ্চারা কি বলছে, যে দে আর বোথ গন টু দ্য চার্চ টু প্রে, তারা দুইজনই চার্চে প্রার্থনা করতে গেছে, উপাসনা করতে গেছে। কারণ তারা ভেবেছিল যে আমি হয়তোবা এই যে মাঠের ভেতরে এখানে খুব খুশি আছি, এবং আমি এই শীতের ভেতরে, এই কষ্টের ভেতরে থেকেও আমি হেসেছিলাম, এই জন্য তারা আমাকে এখানে রেখে গেছে। এবং তারা যখন এখানে রেখে গেছে, এই রেখে যাওয়াটা মূলত কি হয়েছে, তারা আমাকে মৃত্যুর চাদর পরিয়ে দিয়ে গেছে, এবং তারা আমাকে এই মৃত্যুর চাদর পরিহিত অবস্থায় তারা আমাকে দুঃখের যে গান, সেই গান গাইতে শিখিয়ে দিয়ে গেছে। এবং বিকজ আই এম হ্যাপি, এবং আমি খুব খুশি, মানে সুখী, আমি নাচছি, আমি গান গাচ্ছি। দে থিঙ্ক, তারা মনে করেছিল বা তারা মনে করে যে তারা আসলে আমার প্রতি কোনো খারাপ কিছুই করেনি, এবং তারা এই জন্য তারা কি করলো, হচ্ছে গডের এবং কি তার যে প্রিস্ট এবং কিং, এদের প্রশংসা করতে চলে গেল।
যারাই মূলত মানে যারা যারা আমার খারাপ কাজ করেছে, আমাদের খারাপ অবস্থার মধ্যে ফেলেছে, তাদেরই প্রশংসা তারা করতে গেল। এখানে হু বলতে এখানে গড, প্রিস্ট এবং কিং, এই তিনজনের কথাই বলা হচ্ছে, যে এরাই মূলত আমাদেরকে এই কষ্টের যে মানে হেভেন সেটা দিয়েছে। এখানে বিষয়টা এরকম, আমরাও যদি চিন্তা করি এটা সব দিক থেকেই, যে সাপোজ আমি আমাদের দেশের কথাই না বলি, আমাদের দেশের কথা বললে আবার সমস্যা। সাপোজ আমরা মিয়ানমারের কথা বলি। মিয়ানমার যে তোমরা তোমরা হয়তো অনেকেই খবরটা রাখো, তোমরা জানো যে মিয়ানমারে এখন সেনা শাসন চলছে এবং মানুষের অবস্থা খুব খারাপ। ইভেন আশঙ্কা করা হচ্ছে যে এরকমটা আর কিছুদিন চলতে থাকলে মিয়ানমারে গৃহযুদ্ধ বেঁধে যাবে, এবং অলরেডি স্বাধীনচেতা যে মানুষগুলো তারা কিন্তু অলরেডি তাদের একটা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করছে, এবং তারা সেনাবাহিনীর এগেনিস্টে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই যে মিয়ানমারের খারাপ অবস্থা কারা করলো? দেশের শাসনকর্তা যারা, তারাই। তার মানে এখানে কিং, এখানে কিং। আবার আগেকার যুগে যখন এই 1700 বা 1800 সালগুলোতে, এই সালগুলোতে তখন চার্চের একটা প্রভাব ছিল, কমিউনিটির উপরে চার্চের একটা প্রভাব ছিল। এবং চার্চ মানে হচ্ছে প্রিস্ট, অর্থাৎ চার্চের যে যাজক সে, বা আমরা যদি মসজিদের কথা বলি তাহলে মসজিদের ইমাম। সো এই প্রিস্টদের একটা প্রাধান্য ছিল, একটা বেশ ভালো তাদের প্রতাপ ছিল, এবং গড। তো এখানে এই বাচ্চাটা একই সঙ্গে বলছে যে গড গড আমার কপালে এটা লিখে রেখেছে, যার জন্য আমার এরকম খারাপ অবস্থা। আর সেই গডেরই প্রশংসা করতে গেছে হচ্ছে আমার বাবা মা। প্রিস্ট প্রিস্ট হচ্ছে যদি এই ক্রিশ্চিয়ান মানে সেই সময়ের রাতের ক্রিশ্চিয়ান যদি এই প্রিস্টগুলো যদি ভালো হতো, ধর্মযাজকগুলো ভালো হতো, তাহলে কিন্তু ওই প্রিস্টের আন্ডারে যারা থাকবে তাদের এত কষ্ট হতো না। তো সেটা বলছে যে যেই প্রিস্ট আমাদের এরকম খারাপ অবস্থা করে রেখেছে, আমার বাবা মা কী করছে, তাদেরই প্রশংসা করতে গেছে। এবং অবশ্যই দেশের শাসক কিং, কিং আমাদেরকে যে অবস্থায় রেখেছে আমরা সেই অবস্থায় আছি, এবং সেই কিংয়েরই আবার প্রশংসা করতে আমার বাবা মা গিয়েছে। তো ব্যাপারটা এরকম যে কেউ একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চাকে দেখলো যে সে ওই বরফের মধ্যে পড়ে আছে, কান্নাকাটি করছে। তাকে সে জিজ্ঞাসা করলো তোমার বাবা মা কোথায়? বাচ্চা বললো যে আমার বাবা মা চার্চে গেছে, চার্চের প্রার্থনা করতে, এবং তারা আমাকে যাওয়ার সময় এখানে এই মাঠের ভেতরে রেখে গেছে, কারণ তারা 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 ভেবেছিল যে আমি এখানে খুব খুশি আছি, খুব সুখী আছি। এবং তারা এটা ভেবে কি করলো, এই মৃত্যুর চাদর যেন আমাকে পরিয়ে গেল, এবং আমাকে এই কষ্টের গান গাইতে শিখিয়ে দিয়ে গেল। কষ্টের গান গাওয়া বলতে আমাকে এরকম কষ্টের মধ্যে ছেড়ে দিয়ে গেল। এবং তারপর থেকে কি হচ্ছে, আমি খুব খুশি আছি, খুব নাচানাচি করছি, গান গাচ্ছি, এবং এইটা দেখে তারা ভাবছে যে তারা আমার প্রতি কোনো খারাপ কিছুই করেনি। এবং তারা কি করলো, আমার এই নাচ গান বা এরকম হাসি খুশি দেখে একটা একটা ছোট বাচ্চা কি করতে পারে, একটা ছোট বাচ্চা কিন্তু অত কিছু বুঝে না। ওর সামনে আগুন নিয়ে এসে দিলেও কিন্তু ও খুব হেসে খেলে গিয়ে আগুন ধরবে। কিন্তু তার মানে কি আমরা ধরতে দেবো? অবশ্যই না, কারণ আমরা জানি যে আগুনে হাত পুড়বে। ঠিক ব্যাপারটা এখানেও এই পিতামাতার কথাও বলছে যে তারা যে এই যে আমাদের খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার কথা তারা বুঝেনি। তারা ইভেন যে আমাদের এই খারাপ অবস্থাটা করেছে, গড, প্রিস্ট এবং কিং, তারাও বুঝেনি, বরং তারা কি করেছে, আমার বাবা মা উল্টো তাদেরই প্রশংসা করতে চলে গেছে। তো বিষয়টা এরকম। আচ্ছা, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। স্যার এইটার মানে বলো, একদম করে বলো। স্যার স্যার এটার মেন থিমটা কি অ্যাকচুয়ালি যে স্যার যে বাবা মা তার কাছে প্রার্থনা করতে গেল যে আমাকে কষ্ট আছে এইটুক? হ্যাঁ, এটাই এইটাই। তবে আমি আরেকটা এক্সাম্পল দিই। অনেক সময় হয় না যে আমরা আমরা বাবা মারা কিন্তু অনেক সময় বুঝি না আমাদের বাচ্চারা কিসে আসলে ভালো আছে, কিসে আসলে কষ্টে আছে, এটা অনেক সময় বুঝি না আমরা। আমরা এরকমটাও হয় কিন্তু যে আমাদের ছেলে মেয়েকে অনেক সময় বেশি করে খাওয়াই। এই তুই ফল খেয়েছিস, আচ্ছা পেট ভরা আছে, তারপরেও আরো ঠেলে খাবার দেই ভেতরে, যেটা খা না, এই যে এক গ্লাস দুধ তোকে খেতেই হবে। হ্যাঁ, এই যে এটা খা ওটা খা, মানে উল্টো যেটা হয় যে আমরা বাচ্চাকে আদর করার নামে কি করে ফেলি, কষ্ট দিয়ে ফেলি। কিন্তু বাচ্চা তো ছোট বাচ্চা, সে বুঝতেছে না, সে না বোঝার কারণে কি হচ্ছে, তার কষ্ট হচ্ছে। সে বলতেও পারছে না যে না আমি খাবো না, না আমি আমি এটা করবো না, ওটা করবো না। অনেক সময় এরকমও হয় যে আমরা হয়তো বাচ্চা খুব গরম লাগছে, আমরা কি করছি, ওর ভেতরে একটা পোশাক পরিয়ে দিয়েছি, সেটাতে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা যখন বুঝি ততক্ষণে আমার বাচ্চা অনেক কষ্ট পেয়ে থাকে। তো এইখানে ব্যাপারটা এরকম যে একটা ছোট বাচ্চা, সে খুব বাজে একটা অবস্থার ভেতরে আছে, কিন্তু বাবা মা কি করেছে, তাকে ওই অবস্থায় রেখেই হচ্ছে চলে গেছে হচ্ছে প্রার্থনা করতে।
এবং তার ওই অবস্থার, ওই বাচ্চাটার ওই অবস্থার জন্য দায়ী কে? গড, প্রিস্ট এবং কিং। কিন্তু আনফর্চুনেটলি কি হয়েছে, বাবা মা ওই বাচ্চাটাকে ওই কষ্টে রেখেই ওই যারা কষ্টে ফেলেছে তাদেরকেই প্রশংসা করতে চলে গেছে। ব্যাপারটা এরকম যে দেশের শাসক দেশের জনগণকে কষ্ট দিচ্ছে, কিন্তু তারপরেও কি আমাদের উপায় নেই, আমরা আমরা দেশের শাসককে কাছে যখন পাবো তাকে আমাদের আমাদের হচ্ছে প্রশংসা তার করতেই হবে। আহ, কারণ তার দেশে বসবাস করি, তাছাড়া তো সে মানে শাস্তি দেবে। ঠিক এরকমই গডের ক্ষেত্রেও তাই, আবার ইভেন প্রিস্টের ক্ষেত্রেও তাই। কিং হচ্ছে, গড হচ্ছে পুরো ইউনিভার্সের শাসনকর্তা, কিং হচ্ছে পুরো একটা দেশের শাসনকর্তা, এবং প্রিস্ট হচ্ছে একটা কমিউনিটির শাসনকর্তা, মানে ক্রিশ্চিয়ান যে চার্চগুলো আছে সেই চার্চের যে কমিউনিটি, সেই কমিউনিটির শাসনকর্তা। তাহলে কি হলো, এই তিনজনই আমাদেরকে কোনো না কোনোভাবে কষ্টে রেখেছে, মানে এই কবিতা অনুসারে। তো কষ্টে রেখেছে, এবং কি করছি আমরা, আমার পিতামাতা বা আমার অভিভাবক কি করছে, উল্টো তাদেরই গিয়ে প্রশংসা করছে, করতে তারা বাধ্য, উপায়ও নেই। আর এখানে মূলত বলা যেতে পারে যে পিতামাতার প্রতি একটু অসন্তুষ্ট এই বাচ্চাটা আর কি। যেমন গত দিনেও আমরা যেই চিমনি সুইপার পড়েছিলাম, চিমনি সুইপার না কোন একটা কবিতা আমরা পড়লাম না, যে একটা ছোট বাচ্চা যখন খুবই ছোট ছিল তাকে বিক্রি করে দেয় তার বাবা। সো মানে এই কবিতাগুলোতে আমরা আমরা এই দিকগুলো দেখেছি যে ওই সময়ের যে পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আচ্ছা, আর কিছু বলার আছে? স্যার হুম, বলো। স্যার আমি আসলে নতুন, সেই কারণে বিষয়টা ভালোভাবে বুঝতে পারতেছি না। আসলে আমরা কি এখানে ভাবতে পারি যে বাচ্চাটা কাঁদতেছিল আর রাস্তা দিয়ে একজন যাচ্ছে, সে হচ্ছে চিমনি সুইপারটা, আর সে তাকে সবগুলো কথা বলছে? না, চিমনি সুইপার যাচ্ছে না এখানে, কে যে যাচ্ছে এটা এটা বলা নাই। ও এখানে যে আসলে চিমনি সুইপারটা কি যেই হয়েছে? বাচ্চাটা এখানে পড়ে আছে সে নিজেই একটা চিমনি সুইপার। এই যে বলছে ও যে আচ্ছা লিটল আচ্ছা। ব্ল্যাক থিং। তোমরা জানো যে ইংল্যান্ডের বাচ্চা কাচ্চারা হয় হচ্ছে হোয়াইট, মানে সাদা চামড়ার, কিন্তু এখানে বলছে লিটল ব্ল্যাক থিং পড়ে আছে বরফের মধ্যে। তার মানে একটা চিমনি সুইপার পড়ে আছে, এবং সেই চিমনি সুইপারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা কোথায়। এবার চিমনি সুইপার তার ঘটনা বলছে যে আমি আমি এই যে কষ্টের মধ্যে পড়ে আছি, এটা মেইনলি আমার বাবা মাই আমাকে রেখে গেছে, এবং তারা রেখে কি করেছে, গডের কাছে গেছে, প্রিস্ট বা কিং এর উপাসনা করতে গেছে, এবং মূলত এই গড, প্রিস্ট, কিং তারাই মূলত আমাদের এই আজকের এই খারাপ অবস্থার জন্য দায়ী, এটা বলছে। আর আরেকটা জিনিস এখানে, তোমরা যদি আগের সংস অফ ইনোসেন্সের কবিতাগুলি যদি না শুনে আসো, বা ওই লেকচারগুলো যদি না শোনো, তাহলে এগুলো তোমরা মেলাতে পারবে না। কারণ এখানে পুরো বিষয়টাই হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সের ভেতরে একটা কন্ট্রারি বা একটা কম্প্যারিজন করা আছে, একটা কন্ট্রাস্ট করা আছে। সো ওইটা আগে জানতে হবে, তারপরে এইটা বুঝতে হবে, তাহলে দেখবে যে দুইটা মিলে ইজি হয়ে গেছে। আর এগুলো এগুলো কোনো জটিল কোনো কবিতাই না। আমাদের যতগুলো, ইভেন তোমাদের ফার্স্ট ইয়ারেরও অনেক কবিতার চেয়ে সহজ এই কবিতাগুলো। এটা স্যার আগের ক্লাসের ভিডিওগুলো দেখে আসলে যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য যারা নতুন হয়তো আজকে জয়েন করে, আজকেও যেমন 5 জন মনে হয় জয়েন করেছে, 4 জন কি 5 জন, আবার হয়তো গত দিনে জয়েন করেছো। তো তোমরা এই যে আজকে এটা আমাদের 5 নাম্বার ক্লাস চলতেছে, তো তোমরা আগের যে 4টে ক্লাস, সেই 4টে ক্লাসের ভিডিওটা দেখে আসতে হবে তাহলে। আর এটা বেশি সময় লাগবে না, 4টে ক্লাসের ভিডিও কতক্ষণ হবে, 4 ঘন্টা। তো এটা তোমরা যে কোনো সময়ই দেখে আসতে পারবা, গ্রুপেই ভিডিও রাখা আছে। ওকে, এই পর্যন্তই তাহলে। আমরা এবার দেখলাম হচ্ছে আমাদের এই সব কিছুই, আমাদের এই উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলি, সেই কবিতাগুলি শেষ। এবার আমি তোমাদেরকে একটা একটা আইডিয়া দিই যে উইলিয়াম ব্লেকের কবিতাগুলো থেকে কী ধরনের কোশ্চেন হয়। আমি এবারের যে সেকেন্ড ইয়ার, সেই সেকেন্ড ইয়ারে যদি রোমান্টিক লিটারেচারের সাজেশন দেখাই তোমাদেরকে, রোমান্টিক পোয়েট্রি, দেখো এবারের যারা পরীক্ষার্থী তাদের যদি পরীক্ষা হয়, তাহলে এই যে দুইটা আমি কোশ্চেন দিয়েছি, এই দুইটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট এখানকার। স্যার একটু জুম করুন। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ এটা বলবা, কারণ আমার মনে থাকে না, বুড়ো হয়ে গেছি না। আচ্ছা, এই যে প্রশ্নের 1 নাম্বারটা হচ্ছে কমেন্ট অন ব্লেকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড।
শৈশবকালকে তিনি কিভাবে ট্রিট করেছেন, তিনি শৈশবকালের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে রাইট অ্যান এসে অথবা নোট অন ব্লেক সিম্বলিজম। ব্লেকের যে সিম্বলিজম, এখানে কোন কোন সিম্বলগুলো তিনি ইউজ করেছেন সেটার ওপরে হচ্ছে আরেকটা কথা বলা হচ্ছে, যে একটা নোট বা একটা এসে লিখতে বলছে। তো এটা কিভাবে লিখতে হবে এগুলো, বা তোমাদের সাজেশনটা কি হবে, এগুলো আমি এবারের পরীক্ষা যদি হয়ে যায় তাহলে তারপরে কোশ্চেন কোনগুলো আসলো সেগুলোর উপর ডিপেন্ড করে পরের বারে তোমাদের সাজেশন দেওয়া যাবে। নইলে এখনই যদি আমি এটা পড়াই, সাপোজ আমি এটা তোমাকে পড়ালাম, দেখা গেলো এটা এবার কমন চলে আসলো, তখন এটা আর তোমাদের পরের বার আসবে না অবশ্যই। সো তখন এইটা তোমাদের অনার্সে যেটা হয়, অনার্সে যেহেতু তোমরা পরীক্ষা দাওনি, আমি আরেকবার মনে করিয়ে দিই, অনার্সে আগের বছরে যে প্রশ্নগুলো আসে পরের বছরে ওই প্রশ্নগুলো আসে না, কোনোদিনই আসেনি। সো এটা মানে আসবে না, এটা ধরেই নিচ্ছি আমরা। তবে এখানে আরেকটা বিষয়, যদি তোমাদের এবার যারা সেকেন্ড ইয়ার আছে এদেরকেও যদি অটো পাস দেয়, তাহলে কি হলো, এবার পরীক্ষা হলো না, তার মানে আগের বারে যে পরীক্ষা হয়েছিল সেটার কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আবার এটাও ইম্পর্টেন্ট, তখন কিন্তু প্রশ্ন বেশি পড়তে হবে, তখন আর বাদ দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, এখানে এই দুইটা কোশ্চেন আছে। আরও কোশ্চেন হতে পারে হচ্ছে ডেসক্রাইব দ্য কন্ট্রারি অ্যাসপেক্টস অফ, মানে এখানে কি যেন কোশ্চেনটা, যে হিউম্যান সোলের যে দুইটা দিক, সেই দুইটা দিক নিয়ে আলোচনা করো, এটা আরেকটা কোশ্চেন আর কি। আমি ওয়েট করো, আমি একটা বই থেকে একটু দেখে বলে দিচ্ছি যে আরো দুইটা কি কোশ্চেন হতে পারে, যেহেতু কোশ্চেনটা আচ্ছা স্যার, এখানে যে ফার্স্ট কোশ্চেনটা হুম ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, স্যার এটা কি সংস অফ ইনোসেন্স থেকে আসবে অ্যান্সারটা? এটা দুইটা থেকেই আলোচনা করতে হবে, যা কিছু আলোচনা করবো দুইটা থেকেই। যে সংস অফ ইনোসেন্সে তিনি এটা 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 বলেছেন, সংস অফ এক্সপেরিয়েন্সে তিনি এটা এটা বলেছেন। এগুলো যদি ইজি করে চিন্তা করো তাহলে অনেক ইজি, আবার যদি কঠিন মনে করে চিন্তা করো তাহলে কিন্তু বেশ কঠিন লাগবে। তো সবসময়ের জন্য চিন্তা করবা যে ইজি। আচ্ছা দেখো, এখানকার আমরা তার ফার্স্ট ইয়ারে অনেক কঠিন কঠিন কবিতা কিছু পড়ে আসছি, তো এজন্য মনে হয় কি সবগুলোর ইনার মিনিং আছে, ইনার থিম আছে, এরকম মনে হইতেছে আসলে। আচ্ছা, ইনার থিম, ইনার মিনিং সব থাকে হচ্ছে রূপক কবিতার। এগুলার তো এমনি যেটা বলছি এটাই, এর বাইরে কিছু নাই। যেটা বলা হচ্ছে এটাই। এই যে এখানে আমি যেটা বললাম না, যে ধরো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে হোয়াই ব্লেক ইজ কল্ড এ প্রিকারসর অফ রোমান্টিসিজম, অর্থাৎ রোমান্টিক পোয়েটদের মধ্যে তিনি কেন, মানে তাকে কেন প্রথম বলা হয় বা বেল রিঙ্গার বলা হয়, রোমান্টিসিজমের বেল রিঙ্গার কেন তাকে বলা হয়। এটার এক কথায় যদি অ্যান্সার দিই, অ্যান্সারটা এরকম যে তিনিই সর্বপ্রথম রোমান্টিক কবিতা লেখা শুরু করেছিলেন, কিন্তু সেই সময়টাতে এটা যে রোমান্টিক কবিতা এই ব্যাপারে তিনি কোনো এক্সপ্লেনেশন দেননি, যেটা ওয়ার্ডসওয়ার্থ ঘোষণা দিয়ে শুরু করেছিলেন। তো এটাকে বলা হয়, তাকে বেল রিঙ্গার বলা হয়, অর্থাৎ রোমান্টিসিজম বা নতুন ধারার যে একটা কবিতা আসছে সেটার বেলটা যেন তিনি বাজিয়েছিলেন, উইলিয়াম ব্লেক। তো কেন তাকে বেল রিঙ্গার বলা হয়, এই জাতীয় একটা কোশ্চেন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে ব্লেকস পোয়েম ইলাস্ট্রেট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, ইলুসিডেট, অর্থাৎ ব্লেকের যে কবিতাগুলি, এই কবিতাগুলি মানুষের যে সোলের যে দুইটা দিক, সেই দুইটা দিককে ইলাস্ট্রেট করে, বর্ণনা করে। তো এটাই আমাদেরকে আলোচনা করতে বলা হবে, এটা হতে পারে। আর এই দুইটা, তারপরে হ্যাঁ, এখান থেকে এই তিনটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তিনটার ভেতরে দেখা যায় যে একটা এদিক সেদিক হয়, তিনটা পড়লেই দুইটা কমন চলে আসে। আর যদি তোমাদের এবারে যদি এদেরকে অটো পাস দেয় তখন কিন্তু তোমাদের এই তিনটা চারটাই পড়তে হবে। এখন দেখো, এটা যেহেতু গতবার পরীক্ষা হয়েছে তাই 14টা দেওয়া আছে, বাট যদি এবার অটো প্রমোশন দিয়ে দেয় এদেরকে, তখন তোমাদের কিন্তু টোটাল 20টা কোশ্চেন পড়তে হবে, তো তখন একটু কষ্টকর হয়ে যাবে। আরেকটা দেখো, এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802, এই কবিতাটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এই লন্ডন নামের দুইটা কবিতা, একটা হচ্ছে শুধু লন্ডন, যেটা সেটা উইলিয়াম ব্লেকের, আর লন্ডন 1802 এইটার মানে হচ্ছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের।
তো আমরা এগুলো এর পরবর্তীতে জানবো। আর সামনের দিনে আমি তোমাদেরকে এই যে আমরা যতটুকু পড়লাম, উইলিয়াম ব্লেক পড়লাম, আমি যেটা বলবো যে তোমরা এই যতটুকু পড়লা এই পড়াটা এটুকুই থাকবে, এবং তোমরা এটাই মনে রাখার চেষ্টা করবে। এর পরবর্তীতে যখন আবার আমরা রিক্যাপ করব তখন তো প্রশ্নগুলো সহ সব পড়বই। আর সামনের দিনে আমি যেটা করব যে নতুন আরেকটা কবির কবিতা পড়বো, সেটা হচ্ছে যে আমরা এর পরের যে সহজ সেটা হচ্ছে পড়বো জন কিটসের যে কবিতা, সেই কবিতাগুলি। জন কিটসের কি কি কবিতা আছে আমরা একটু দেখে আসি। তাহলে কি মার্কস পাবো? টিচাররা মার্কস দেবে? হ্যাঁ, তা আমি বলতেছি যে কোশ্চেন গুলি আছে এগুলো যদি আমরা নিজ থেকে বানিয়ে দেই, টিচাররা কি প্রপার মার্কস দেবে? হ্যাঁ, প্রাসঙ্গিক হলে তো দিবেই, প্রাসঙ্গিক হইতে হবে। আর এগুলো যখন তোমরা পড়বে প্রশ্নগুলি তখন তো প্রাসঙ্গিক হবেই। একটু এদিক সেদিক হলে সমস্যা হয় না, কি জন্য ম্যাক্সিমাম অনেক টিচার আছে, এখন অবশ্য আগের ধ্যান ধারণা চেঞ্জ হয়েছে, অনেক টিচার আছে যারা ওই একটু বানিয়ে লিখলে খুশি হয় যে ও আচ্ছা ছেলে বা মেয়েটা চেষ্টা করেছে। আর অনেক টিচার আছেই যারা ও হাতের লেখা ভালো না, মার্কস দিব না, ও এ তো বানিয়ে লিখেছে, বইয়ের সাথে মিলছে না, মার্কস দিব না, এরকমও কিছু টিচার আছে। তো সব কোশ্চেন তো আর মুখস্থ করা পসিবল না। হ্যাঁ, মুখস্থ করাও পসিবলও না, আবার রিকমেন্ডও করা হয় না। তো তোমরা চেষ্টা করবা যে বানিয়ে লেখারই চেষ্টা করবে, এবং বানিয়ে লেখার ক্ষেত্রে একটু প্রাসঙ্গিক তো অবশ্যই করতেই হবে, এটা তো তোমরাও বুঝো যে একেবারে উল্টাপাল্টা তো, হ্যাঁ 18, 20, 19, 20 এরকম হতে পারে, বাট 10 আর 20 এরকম তো করা যাবে না। স্যার বানিয়ে লিখলে তো আমরা আনসার পড়েই লিখবো না, হ্যাঁ আনসারে হ্যাঁ যা হ্যাঁ, আছে ওটাই। সেটাই তো আমরা নিজের ভাষায় লিখবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তার মানে ওইটা হবে আর কি, সমস্যা নেই। উইলিয়াম ব্লেকের কবিতাগুলি আমরা পড়লাম। এবার আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো সবচেয়ে কঠিন, এটা আমরা সবার শেষে পড়ব। বদমাস এ হচ্ছে লিখেছে যা ইচ্ছা তাই। আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে এটা এটা জন কিটসের টোটাল কবিতা এখানে কয়টা? ওড অন মিলানকলি, তারপরে ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এরপরে ওড টু এ নাইটিঙ্গেল, অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। হ্যাঁ, এই কয়েকটা, এই 4টা কবিতা আমরা পড়বো। তো এইটা আমি সামনের দিনে শুরু করব। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এর ভিডিওর নিচে কমেন্ট করবা, কমেন্ট করলে আমি ওখানে আবার হয়তো নেক্সট ক্লাসে বুঝিয়ে দিতে পারবো। আর স্যার যতটুকু কাল থেকে তো লকডাউন শিথিল হচ্ছে, তো স্যার আপাতত কোন কোন বইগুলা কিনতে পারি আমরা? আপাতত এই যে এগুলোই কিনো, তোমাদের রোমান্টিক পোয়েট্রির যে বইগুলো সেগুলো কিনে কিনে ফেলো। এখানে আরেকটা বিষয়, স্যার হুম, আমি স্যার ওই যে পুরাতন বই কিনছি 2015 এডিশনের কয়েকটা বই ওখানে রয়েছে, যেগুলো কি সমস্যা হবে কোনো? সবগুলো যদি মিলে যায় তাহলে সমস্যা নেই, বরং ওটা আরো একদিক দিয়ে ভালো, কারণ আচ্ছা, আমি ম্যাক্সিমাম স্কুল, ডক্টর এক্সটেন এর বই কিনছি, এই যে হ্যাঁ ওই তো বললাম যে একদিক দিয়ে ওইগুলো ভালো, কিভাবে কি জন্য যে এখন যারা নতুন বই কিনবে তারা সব এক ধরনের কোশ্চেন লিখবে, আর পুরাতন হলে একটু অন্য রকমের কোশ্চেনের অ্যান্সার হয়, তো এইটা ভালো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন কোশ্চেনগুলোতে অনেক সময় এরকম হয় যে প্রপার অ্যান্সার থাকে না, অনেক সময় ছোট থাকে বা একটু এলোমেলো আলোচনাও থাকে অনেক সময়। ব্যাপারটা এরকম হয়, যেমন তোমাদের গ্রেডিং পদ্ধতি বা তোমাদের যে সিলেবাসগুলো তো অনেকবার চেঞ্জ হয়ে হয়ে এই অবস্থায় আসছে, যার জন্য দেখা যায় যে একটা প্রশ্ন একবার আলোচনা করেছে একরকম ভাবে, পরের বার ওইটা আরেক রকম ভাবে আলোচনা করা আছে, এরকমটা হয়। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা যখন তোমাদের ফার্স্ট ইয়ারে গুড মোরো কবিতা পড়েছি, তখন আমরা গুড মোরো মানে আমরা বাংলাতেও তখন জানতাম হচ্ছে, বা ইভেন আমরা আমরা বাংলা বইও ছিল আমাদের ওই সময়টাতে। তো গুড মোরোর বাংলা হচ্ছে সুন্দর আগামী। এখন আমি যখন কবিতা এই সুন্দর আগামী বলেই আমি যখন ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে যখন আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তখন ছেলেপেলে অনেকেই ভুল বলে, যেখানে আপনি ভুল বলেছেন, গুড মোরো মানে সুন্দর আগামী না, গুড মোরো মানে শুভ সকাল।
তা আমি চিন্তা করলাম কি ব্যাপারে, এটা কেন বলেছে বলে। পরে নতুন একটা বইতে দেখছি যে তো বুঝছি স্যার। গুড মর্নিং মানে শুভ সকাল বা এরকম কিছু একটা। আচ্ছা তো তো তখন বিষয়টা আসলে যে এরকমই, যে পুরাতন বইতে একরকম থাকে, নতুন বইতে আরেক রকম থাকে। বা এরপরে আবার যেই হয়তো 10 বছর পর আরেক রকম আরেকটা বই যখন পাবলিশ হবে আরেক রকমের, তখন আরেক রকমের থাকবে এক্সপ্লেনেশন। সো আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি এখন আবার থার্ড ইয়ারের ক্লাস নেব। সো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা অনেকেই জয়েন করেছিলে আজকে। আর তোমাদের ব্যাচে ধীরে ধীরে মানে বেড়ে যাচ্ছে সংখ্যা, প্রায় 25 জন এখন। স্যার একটা রিকোয়েস্ট, হ্যাঁ বলো। আমাদের যে মানে প্রতিদিন কি ক্লাস হবে এই ক্লাসটা মানে যদি একটু পোস্টে দিয়ে দিতেন তাহলে আমরা একটু প্রিপারেশন নিতাম। প্রতিদিনের যে কি পোস্ট হবে, ক্লাস হবে, এটা আমি নিজেও জানি না। মানে কি class হবে? নিজেও এই জানি না, ক্লাসটা পরে যেমন এই যে নেক্সট ক্লাস আমি এই যে এখানে বলেই দিলাম যে জন কিটসের ও ডনে মিলানকলি এটা হবে। আর সামনের দিন এটা পড়াতে গিয়ে আমার যদি মনে হয় যে আমি গ্রেসিয়ান আর্নটা আগে পড়াবো, তাহলে তো প্রিপারেশন নিয়ে লাভ হলো না। আচ্ছা হুম। তো তুমি এই দুইটা পড়ে রাখো, ও জন কিটসের যে ও ডনে মিলানকলি অথবা গ্রেসিয়ান আর্ন, এই দুইটার যে কোনো একটা পড়ো। আমি সম্ভবত এই গ্রেসিয়ান আর্নটাই আগে পড়াবো, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে। ও জি স্যার। ডনে গ্রেসিয়ান আর্ন। হ্যাঁ। ওকে মানে গ্রিস যদি পোস্ট দিতেন যে এখানে আলোচনা হবে তাহলে আমরা একটু পড়তাম। জি জি। মানে যদি একটু পোস্ট দিতেন যে এইটা দুটা নিয়ে টপিকের উপর আলোচনা হবে তাহলে আমরা একটু পড়তাম বাসায়। ওদের এখানে তো আমি বলেই দিলাম। জি জি আচ্ছা, আমি তো বলেই দিলাম।